নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে আছে আমি এবং আমার সাথে রয়েছে সৌরভ দা। কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ। চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু বেশ দাপুটে ফুটবল খেললো মোহনবাগান। ম্যাচের স্কোর লাইন 2-0। গোল করলেন দুই অজি তারকা, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতস। মোহনবাগানে আজকে যে খেলা দেখলাম, সেই খেলার যে 5টি পয়েন্ট, সেই যে 5টি পয়েন্ট আমাদের নজরে পড়েছে, সেই 5টি পয়েন্ট নিয়ে কিন্তু আমরা এখন কথা বলবো আপনাদের সাথে। সৌরভদের কাছে আমি প্রথমে জিজ্ঞেস করে নেবো, তোমাকে যদি প্রথম পয়েন্ট জিজ্ঞেস করি কোনটা বলবে তুমি? দেখো অর্পণ, মোহনবাগানের আমরা দুটো ম্যাচ দেখলাম, এখনো অবধি দুটো ম্যাচেই মোহনবাগান কিন্তু 2-0 গোলে জয় পেয়েছে। কিন্তু শুধুমাত্র স্কোর শিটটা দেখলে বোধহয় মোহনবাগানের ম্যাচকে সঠিকভাবে বিশ্লেষণ করা হবে না, কারণ মোহনবাগান যে ফুটবলটা খেলছে সেটা গত মরশুমে আমরা দেখতে পাইনি। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, হোসে মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান সেই সময় কিন্তু মূলত ডিফেন্স নির্ভর ফুটবল খেলতো, যেখানে আলবার্তো এবং টম অলড্রেড তারা ডিফেন্স আগলাতো, সেখান থেকে ছোট ছোট পাস এবং সেই পাস থেকে বল তুলে নিয়ে গোল করা বা উইং নির্ভর ফুটবল। কিন্তু এই মরশুমে যে দুটো ম্যাচ আমরা দেখলাম, দুটো ম্যাচেই কিন্তু একেবারে চূড়ান্ত পাসিং এবং প্রেসিং, মানে প্রেসিংটা তো যেভাবে মোহনবাগান করছে, যে কোনো দল সেখানে যে কোনো ডিফেন্স, যত শক্তিশালী ডিফেন্সই থাকুক, তারা কিন্তু একটু হলেও তারা যে কোনো সময় নড়ে যাবে। এবং যে পরিমাণ পাস খেলছে, সেটা ডিফেন্সে হোক মাঝ মাঠে হোক, যে পরিমাণ পাস খেলছে বিপক্ষকে কিন্তু বারবার বিপদে ফেলে দিচ্ছে। এবং আমরা দেখছি মোহনবাগান যখনই মাঝ মাঠে বল কন্ট্রোল নষ্ট করছে, অন্য একজন ফুটবলার চলে আসছে, এসে প্রেস করছে, বিপক্ষ দল বল ছেড়ে দিতে বাধ্য, সেই বল নিয়ে আক্রমণে চলে যাচ্ছে মোহনবাগান। তো ফলে এটা বলবো যে এই মরশুমে মোহনবাগানের এই পারফরমেন্সের মূল রসদ কিন্তু পাসিং এবং প্রেসিং ফুটবল। এবং এটা হয়তো তুমিও আমার সঙ্গে একমত হবে যে মোহনবাগান দলটা কিন্তু এখনও ফুল ফিট নয়। এই দল যদি ফুল ফিট হয়ে যায় এবং এই রকম পরিমাণে যদি পাসিং এবং প্রেসিং ফুটবল আমরা দেখতে পাই, যেটা সার্জিও লোবেরা খেলাচ্ছেন, যে আগ্রাসী মনোভাব নিয়ে খেলাচ্ছেন, তাহলে কিন্তু যে কোনো দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে এই দলটা। অবশ্যই। দেখো, আমরা দেখতেই পেলাম প্রথম গোলের সময় ইরফান এডওয়ার্ড যখন বল নিয়ে বেশ কিছুটা সময় এগিয়ে আসছিল, সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম দুর্দান্ত প্রেস করলো কে অনিরুদ্ধ থাপা, এবং অনিরুদ্ধ থাপা প্রেস করার পর বলটা জিতলো। ডিফেন্স চেরা বল চলে গেল কার কাছে? জেমি ম্যাকলারেনের কাছে, এবং জেমি ম্যাকলারেনের গোল। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই হবে জেমি ম্যাকলারেনের কথা। প্রথমার্ধের পুরো ম্যাচটাই যখন মনে হচ্ছিল জেমি ম্যাকলারেন আজকে হয়তো অফ, আজকে হয়তো জেমি ম্যাকলারেনের সেই জাদু দেখতে পাওয়া যাবে না, সেই সময়ে একটা প্রথমার্ধের অতিরিক্ত সময় একটাই বল জেমি ম্যাকলারেন পেল, দুর্দান্তভাবে এলসিনোকে বিট করলো দৌড়ে, এবং তারপরে কিন্তু গোলকিপারের পাশ থেকে যে প্রিসিশন ফিনিশ, এটাই কিন্তু একটা স্ট্রাইকারের কাজ, গোল করা। সেইখানে জেমি ম্যাকলারেন আগের দিন একটি গোল, এবং আজকেও প্রথম গোলটা কিন্তু জেমি ম্যাকলারেনের। জেমি ম্যাকলারেনের পারফরমেন্স কিরকম? একদমই অর্পণ, তুমি যে অ্যানালিসিসটা করলে বা যে কথাগুলো বললে, একেবারে অক্ষরে অক্ষরে প্রতিটা সমর্থক, প্রতিটা যারা ফুটবল আজকে দেখেছে, ম্যাচ দেখেছে, তারা কিন্তু সহমত হবে। কারণ জেমি ম্যাকলারেন এমন একজন ফুটবলার, তিনি নিজেই কিছুদিন আগে একটি ম্যাচের আগে বলছিলেন, সম্ভবত প্রথম ম্যাচের পর বলছিলেন যে এই কারণেই আমাকে ফক্স ইন দ্য বক্স বলা হয়। তো জেমি ম্যাকলারেন কেন ফক্স ইন দ্য বক্স, তিনি কিন্তু প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করছেন। গত ম্যাচেও যদি আমরা দেখি, সারা ম্যাচ জেমি ম্যাকলারেন কিন্তু সেভাবে নিজে কোনো সুযোগ তৈরি করেননি। একটা বল পেয়েছিলেন যেটা কিন্তু হাফ চান্স, 360 ডিগ্রি টার্ন করলেন, বলটা গোলে মারলেন একদম। আজকে যখন ফার্স্ট হাফে কেউ গোলমুখ খুলতে পারছে না, ফার্স্ট হাফের একেবারে ডাইং মুভমেন্ট চলছে, অ্যাডেড টাইম চলছে, সেই সময় একটা হাফ চান্সের বলটাকে ধরে নিয়ে গিয়ে একেবারে ঠান্ডা মাথায় গোলকিপারকে বিট করলেন। তো এই কারণেই কিন্তু সার্জিও লোবেরা জেমি ম্যাকলারেনকে যদি বসাতে চান রিজার্ভ বেঞ্চে, তাকে কিন্তু অনেক ভাবতে হবে। ফলে জেমি ম্যাকলারেন কিন্তু এই দলের গোল করার মেশিন বলা যেতে পারে। জেমি ম্যাকলারেন গোল করার মেশিন বললো সৌরভ দা, কিন্তু তার সাথে সাথে বলতে হবে আরেক অজি তারকারও কথা। আগের সিজনের কথাই মনে করুন, দর্শকরা কিন্তু অনেক আশা নিয়েছিল এই তারকার ওপরে, কিন্তু আগের সিজনটা তার ভালো যায়নি, তারপরে অনেক কথা শুনতে হয়েছে তাকে। কিন্তু গঙ্গা দিয়ে ততদিনে বয়ে গেছে অনেক জল, পরিবর্তন হয়েছে কোচের, আর এইবারে দিমিত্রি পেত্রাতস কিন্তু নিজেকে ফিরে পাচ্ছে, নিজেকে আবিষ্কার করছেন আলাদাভাবে। যুবভারতীর সবুজ ঘাসে যেন নিজের শিল্প আঁকছেন দিমিত্রি পেত্রাতস। আগের দিন একটা অ্যাসিস্ট করেছিলেন, এবং আজকে কিন্তু দুর্দান্ত একটা ফিনিশ দেখতে পেলাম সেইখান থেকে দাঁড়িয়ে। দিমিত্রি পেত্রাতস কতটা তোমাকে প্রভাবিত করছে? দেখো, দিমিত্রি পেট্রাতস এমন একজন ফুটবলার যাকে নিয়ে বোধহয় যত বলা হবে সেটাই কম পড়ে যাবে, কারণ মোহনবাগান সমর্থকদের নয়নমণি দিমিত্রি। একটা সময় দেখা গেছে যে
প্রচণ্ড টাফ ম্যাচ, যে ম্যাচে গোল কেউ করতে পারছে না, নেট করতে পারছে না, মোহনবাগান না জিততে পারলে সেই ম্যাচটায় চাপ হয়ে যাবে, সেই ম্যাচেও দিমিত্রি নেমে গোল করেছে। বহু কঠিন ডার্বি দিমিত্রি মোহনবাগানকে জিতিয়ে দিয়েছে। সেই দিমিত্রিকে গত একটা মরশুম, দুটো মরশুম কিন্তু মোহনবাগান সমর্থকেরা মিস করছিল। মলিনার সময় ফার্স্ট 11 পাচ্ছিল না দিমিত্রি, নিজে পরিশ্রম করেছে এবং লোবেরা আসার পর প্র্যাকটিস ম্যাচগুলোতে প্রমাণ করেছে, প্র্যাকটিস সেশনে নিজেকে প্রমাণ করেছে, ফার্স্ট 11-এ জায়গা করে নিয়েছে। ফার্স্ট 11-এ জায়গা করার পর কিন্তু প্রথম দুটো ম্যাচেই, গত ম্যাচে হয়তো সেভাবে সপ্রতিভ দেখা যায়নি, আজকে গোল করলেন এবং বেশ কয়েকটা বল বাড়ালেন, হয়তো সেগুলো থেকে গোল হতে পারত। একটা সময় সেকেন্ড হাফে দেখলাম দিমিত্রি বাপ্রান্ত থেকে একটা বল দিয়েছিলেন জেমি ম্যাকলারেনকে, হয়তো জেমি ম্যাকলারেন বলটা ওয়ান টাইম রিসিভ করতে পারেনি, করলে ওই বলটা থেকেও গোল হতে পারতো। তো এই দিমিত্রিকে কিন্তু মোহনবাগান সমর্থকেরা বহুদিন দেখেনি, দেখার অপেক্ষায় ছিল, আজকে গোলের খাতা খুললেন। আশা করা যায় এই মরশুমে আবারও সেই পুরনো দিমিত্রিকে মোহনবাগান সমর্থকেরা দেখতে পাবেন। অবশ্যই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু দিমির থাই চাপড়ানো দেখতেই আসে মোহনবাগান সমর্থকরা, আর সেটা কিন্তু বেশ কয়েকদিন দেখা যায়নি, বলা যায় আগের মরশুমে দেখাই যায়নি। সেইখানে আজকে কিন্তু সেই সেলিব্রেশন থেকে অবশ্যই রাতে শান্তির ঘুম ঘুমাবেন মোহনবাগান সমর্থকেরা। দিমিত্রি পেত্রাতসের কথা হলো কিন্তু আরেক বিদেশি নিয়ে, জেমি ম্যাকলারেন। এইবার একটুখানি স্বদেশি প্লেয়ারদের কথায় আসা যাক। আমরা যদি মাঝমাঠটা দেখি, মোহনবাগানের মাঝমাঠ কিন্তু যে কোনো টিমের চালক শক্তি। সেইখান থেকে দেখতে গেলে মাঝমাঠটা কিন্তু সম্পূর্ণ দেশীয় প্লেয়ারদের উপরে ছেড়ে দিয়েছে বলা ভালো মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। সেইখান থেকে দাঁড়িয়ে তুমি কিরকম পারফরমেন্স দেখলে মাঝমাঠের, এবং মাঝমাঠের কোন প্লেয়ার তোমার সবচেয়ে বেশি নজর কেড়েছে? দেখো অর্পণ, আমরা সবসময় একটা কথা বলে থাকি, ফুটবলে মাঝমাঠ যার ম্যাচ তার। তো আমরা যদি মোহনবাগান ম্যাচ বাদ দিয়ে একটু এখানে ইস্টবেঙ্গল ম্যাচের প্রসঙ্গ টানিয়ে, আমরা ইস্টবেঙ্গল ম্যাচের দিনকেই যখন অ্যানালিসিস করছিলাম, বারবার বলছিলাম যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু এই মরশুমে ভারতীয় সবকটা দলের মধ্যে সেরা মাঝমাঠ। সেখানে এমন দুজন বিদেশি রয়েছেন, এমন তিনজন, সল ক্রেসপো, মিগেল ফিগেরা রয়েছেন, সেই সঙ্গে মোহাম্মদ রশিদ রয়েছেন। সাধারণত আমরা যে কোনো কোচকে, বিশেষত বিদেশি কোচকে কি দেখি, যে তিনি যখন দল গঠন করেন তিনি কিন্তু মাঝমাঠটা বিদেশি ফুটবলার দিয়েই ভরাট করেন। মোহনবাগানে কিন্তু সেটা বহু কয়েক বছর ধরে একেবারে ব্যতিক্রমীভাবে চলছে। আপুইয়া, অনিরুদ্ধ থাপা, এই দুজন ফুটবলার এমনভাবে মোহনবাগান মাঝমাঠটার দায়িত্ব নিয়ে ফেলেছেন, যে কোনো কোচ কিন্তু আর বিকল্প ভাবনার পথে জানি না। অনিরুদ্ধ থাপা, তিনি ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছেন, গত ম্যাচটায় হয়তো সেভাবে তাকে দেখা যায়নি সপ্রতিভ, আজকে কিন্তু ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছেন। যে দুটো দূরপাল্লার শট নিয়েছিল কয়েক ইঞ্চির জন্য গোল হয়নি, গোল হলে কিন্তু বিশ্বমানের গোল হতে পারত। পাশাপাশি বেশ কয়েকটা পাস বাড়িয়েছে, এবং জেমি ম্যাকলারেনের যে গোলটা, সেটার পিছনেও কিন্তু নেপথ্যের ফুটবলারের অনিরুদ্ধ থাপা। অফকোর্স, যে বলটা বাড়ালো মাঝমাঠ থেকে, সেই বলটায় কিন্তু জেমি ম্যাকলারেন ক্যারি করে নিয়ে গিয়ে গোল করলেন। আর একজন আপুইয়া, যেভাবে ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকা পালন করেন, এবং তুমি যদি খুব ভালোভাবে দেখো, আপুইয়া কিন্তু ডাবল রোল প্লে করছে মোহনবাগানে। কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, যখন রাইট ব্যাক থেকে অভিষেক সিং ওভারল্যাপে উঠে যাচ্ছে আক্রমণের জন্য, তখন কিন্তু আপুইয়া চলে আসছে ডিফেন্স সামলাতে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে দিমিত্রি নেমে এসে ডিফেন্স সামলাচ্ছে। একদম, অর্থাৎ এক একজন প্লেয়ারের ওপর এই যে ডাবল রোলটা চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু অবশ্যই সার্জিও লোবেরাকে কৃতিত্ব দিতে হবে। তবে তুমি যে প্রশ্নটা করলে যে কোন মাঝমাঠের ফুটবলার নজর কেড়েছে, আমি নিঃসন্দেহে উত্তর দেবো আজকের ম্যাচের পর অনিরুদ্ধ থাপা। মাঝমাঠ নিয়ে কথা হলো আক্রমণ নিয়ে। তবে আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা কথা পড়েছিলাম যে বাড়ির ভিত শক্ত না হলে বাড়ি কিন্তু শক্ত হয় না। সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু ভিত ডিফেন্স, এবং সেই ডিফেন্সের কিন্তু এক কাণ্ডারির কথা বলতেই হয়, তার নাম আলবার্তো। আজকে কিন্তু আমরা দেখতে পেলাম পুরো ম্যাচ জুড়ে সৌরভদা যে আলবার্তো দুর্দান্ত ফিল্ডিং করছে। যে কটা বল চেন্নাই নিয়ে উঠেছে, সেইখানে কিন্তু একটা বলও চেন্নাই বক্সের ভেতরে ঢুকতে পারেনি। আলবার্তো যেমনভাবে শিল্ড করছে, তেমন তার দৌড়, তাকে দৌড়ে পিছনে ফেলা খুব কঠিন ব্যাপার। সে কিন্তু দৌড়ে সবকটা বল স্ন্যাচ করছে। তার স্লাইডিং ট্যাকেল কিন্তু পিন পয়েন্ট বলতে হবে, স্লাইডিং ট্যাকেল তার কোনো ভুল নেই। এবং তার সাথে সাথে আজকে তুমি যে ডবল রোলের কথা বলছো, আলবার্তোকেও কি কোথাও গিয়ে কোচ ডবল রোল দিয়েছে যে তুমি বল পেলে একার কৃতিত্বে কখনো কখনো মাঝমাঠে উঠে আসতে পারো এবং চাপ সৃষ্টি করতে পারো? একদমই। তবে আমি শুধু বলবো না এই রোলটা লোবেরা দিয়েছে বললে কিন্তু ভুল হবে। আমার মনে হয় এই রোলটা আলবার্তো তার দেশ থেকে নিজে নিয়ে এসেছিল। কারণ আমরা যদি গত মরশুমেও দেখি, বহুবার আলবার্তো ডিফেন্স থেকে উঠে গিয়ে দূরপাল্লার শটে গোল করেছে। সেট পিসের সময় তো আলবার্তো অত্যন্ত অ্যাক্টিভ থাকে, সেই কথা আর নতুন করে বলার কিছু নেই। তবে আলবার্তো রড্রিগেজ এমন একজন ফুটবলার, তিনি লোবেরা কিন্তু টম অলরেডকে ছেড়ে আলবার্তো রড্রিগেজকে বেছেছেন। কেন বেছেছেন? আলবার্তো যখন ডিফেন্সে থাকে, আফ্রন্টের ফুটবলাররা নির্দ্বিধায় অল আউট আক্রমণে চলে যায়, এবং মোহনবাগান কিন্তু এই মরশুমে হাইলাইন ডিফেন্স খেলছে। একদম, ফলে হাইলাইন ডিফেন্স খেললে এই ধরনের একজন ডিফেন্ডার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, যে
একক দক্ষতায় বিপক্ষের আক্রমণকে রুখে দিতে পারবে। এবং তুমি যে কথাটা বললে যে এত নিখুঁত ট্যাকেল, এত নিখুঁত শিল্ডিং এবং দৌড়, সেই সঙ্গে বডি কন্ট্রোল, কভারিং, সমস্ত কোয়ালিটি কিন্তু আলবার্তো রড্রিগেজের মতো আছে। আর সেই কারণেই মেহতাবের পাশে আলবার্তোকে জুড়ে দিয়ে কিন্তু মোহনবাগান রক্ষণকে আরও দৃঢ় করেছেন সার্জিও লোবেরা। আলবার্তোকে তাহলে 10-এ 10ই দিচ্ছে সৌরভ দা, এবং বাকি প্লেয়াররাও কিন্তু দুর্দান্ত। মোহনবাগান পুরো টিম হিসাবে ফিটনেসের দিক থেকেও কিছু নম্বর কাটা গেল, বাকিটা কিন্তু ফুল মার্কস নিয়েই আজকে পাস করলো। ম্যাচের ফলাফল 2-0। এর পরের ম্যাচ কিন্তু মিনি ডার্বি, মোহামেডানের সাথে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। সেই ম্যাচে ফলাফল কি হতে পারে সেটার জন্য কিন্তু দর্শকরা অবশ্যই মাঠ ভরাবে, এই আশা করাই যায়। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।